আজ আমরা মাধ্যমিক 2025-এর জন্য যে এবিটিএ টেস্ট পেপার এর 363 পাতাটা আলোচনা করব। এর যে প্রশ্নপত্রটা রয়েছে, আগে আমাদের যেগুলো আলোচনা হয়েছে সেগুলোর প্লেলিস্ট বানানো হয়েছে, যারা দেখোনি তারা আগেরগুলো দেখে নিতে পারো। তাহলে আজকে 363 পাতা এই প্রশ্নপত্রটা আলোচনা করব। তাহলে প্রথম প্রশ্ন, চলন সংক্রান্ত নিম্নলিখিত জোড়গুলি থেকে ভুল জোড়টি নির্বাচন করো। তাহলে কি বলছে যে চলন সংক্রান্ত, আর কি জানতে চাইছে, ভুল জোড়টি নির্বাচন করতে বলছে। তাহলে প্রথমে দেখি যে এখানে রয়েছে ক্লামাইডোমোনাস, সেটা বলছে কি ফটোট্যাকটিক। অনেকবারই আলোচনা করেছি যে ট্যাকটিক চলন এটা উদ্দীপকের গতিপথ ও তীব্রতা অনুযায়ী হয়। এবং আরেকটা ব্যাপার কি, এই ট্যাকটিক চলনের ক্ষেত্রে সামগ্রিক স্থান পরিবর্তন হয়। সামগ্রিক স্থান পরিবর্তন এটা হয়। তাহলে হ্যাঁ, ক্লামাইডোমোনাসের ক্ষেত্রে কিন্তু ফটোট্যাকটিক চলন দেখা যায় অবশ্যই। তাহলে এটা সঠিক জোড়, তাহলে এটা তো উত্তর হচ্ছে না। লজ্জাবতী সিসমোন্যাস্টি, হ্যাঁ, তাহলে এখানে ন্যাস্টি চলন এটা হয় কিসে, এটা উদ্দীপকের তীব্রতা অনুযায়ী, তীব্রতা। আর এখানে উদ্দীপকটাকে এই সিস্ম শব্দটা আছে, এর অর্থ হচ্ছে কি, এর অর্থ হচ্ছে স্পর্শ। তাহলে আমরা জানি স্পর্শ করলে লজ্জাবতীর পাতা এটা মুতে যায়, তাহলে এটাও সঠিক জোড়। এরপর বলছে কি টিউলিপ ফুল, এটা বলছে ফটোনেস্টি। আবার ন্যাস্টি, ন্যাস্টি মানে কি তীব্রতা, আর এখানে ফটো বলতে কি আলো। তাহলে আলোর তীব্রতার জন্য কিন্তু টিউলিপ ফুল না, টিউলিপ ফুলটা কি হবে, টিউলিপ ফুল হবে থার্মোনেস্টি। থার্মো তার মানে কি তাপের তীব্রতার কারণে হয়, তাহলে এটা ভুল জোড়। তাহলে উত্তর টিউলিপ ফুল কি হবে, থার্মোনেস্টি, কিন্তু এখানে বলা আছে ফোটোনেস্টি। তাহলে অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর। এরপর কি আছে, সূর্য শিশির কেমোনেস্টি, হ্যাঁ সূর্য শিশির কেমোনেস্টি চলন দেখা যায়। তাহলে পরের প্রশ্ন দেখব। তাহলে এখানে উত্তর হচ্ছে কি সি। পরের প্রশ্ন কি বলছে, মানুষের করোটীয় স্নায়ুর সংখ্যা কত। তাহলে এখানে কি দেখছি, এই যে 12টি, 10 জোড়া, 12 জোড়া, 31 জোড়া, তাহলে কটি সংখ্যা হবে, 12 জোড়া। তাহলে মানুষের করোটীয় স্নায়ুর সংখ্যা হচ্ছে 12 জোড়া। এছাড়া আর কি আছে, সুষুম্না স্নায়ু, সুষুম্না স্নায়ু, তাহলে সুষুম্না স্নায়ুর সংখ্যা হচ্ছে 31 জোড়া, 31 জোড়া। পরের প্রশ্ন দেখব। একজন 42 বছরের মহিলা কাছের বস্তু ঝাপসা দেখেন, এটা এটি হবে, এটি, এটি চোখের যে ধরনের ত্রুটি সেটি হলো। তাহলে আসলে আমরা মনে রাখবো যে 40 বছরের বেশি হয়ে গেলে যে রোগটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে প্রেসবায়োপিয়া, প্রেসবায়োপিয়া। আর এই প্রেসবায়োপিয়া রোগে যেটা দেখা যায় সেটা হচ্ছে লেন্সের স্থিতিস্থাপকতা নষ্ট হয়ে যায়, লেন্সের কি স্থিতিস্থাপকতা। এরপর দৃষ্টিটা ঝাপসা হয়ে যায়, দৃষ্টি ঝাপসা। এক্ষেত্রে যে দূরের বস্তু কাছের বস্তু দুটো দেখতেই সমস্যা, কিন্তু কাছের বস্তু দেখতে বেশি সমস্যা হয়। তাহলে এক্ষেত্রে আমরা কি বলবো, দূরের বস্তু বা কাছের বস্তু দুটো দেখতেই সমস্যা, কিন্তু প্রধানত কাছের বস্তু দেখতে বেশি সমস্যা হয় প্রধানত। তাহলে সেই রোগটাকে কি বলে, প্রেসবায়োপিয়া। আর তার ত্রুটি সংরক্ষণ, তার যদি ত্রুটি সংশোধন করা হয়, তাহলে সেই ত্রুটি সংশোধনের জন্য যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে বাইফোকাল লেন্স, বাইফোকাল লেন্স। অর্থাৎ সেখানে সেই লেন্সটা কি করবে, যে উত্তল অবতল উভয় হিসাবেই কাজ করবে, দুই ধরনেরই থাকবে।
তাহলে এখানে 42 বছর একটা মহিলা কাছের বস্তু ঝাপসা দেখেন, এই যে বলা আছে কাছের বস্তু ঝাপসা দেখেন, তাহলে কি বলা হচ্ছে প্রধানত প্রেসবায়োপিয়া রোগে যদি দেখি তাহলে দূরের বস্তু কাছের বস্তু দুটোই সমস্যা হয়, ঝাপসা দেখেন, কিন্তু এখানে প্রধানত কাছের বস্তু ঝাপসা দেখেন। তাহলে এখানে উত্তর কি হবে? উত্তর হচ্ছে প্রেসবায়োপিয়া। পরের প্রশ্ন দেখব, যেটাকে আমরা চালসেও বলে থাকি সাধারণ ভাষায়। মানুষের জননকোষে অটোজোমের সংখ্যা হলো। তাহলে মানুষের জননকোষে অটোজোম, অটোজোম আর অটোজোম কোথায়? জননকোষে। তাহলে জননকোষে অটোজোমের সংখ্যা যদি দেখি যে তাহলে কতগুলো হবে, সেটা হচ্ছে 22টি। তাহলে জননকোষে কটি থাকে? 22টি অটোজোম। একটা দেহকোষে কতগুলো অটোজোম থাকে? যদি বলি দেহকোষ, এটা অনেকবারই লিখেছি আগে, দেহকোষ বা জননমাতৃকোষ, কতগুলি এখানে দেখা যাবে দেহকোষ বা জননমাতৃকোষ, তাহলে সেখানে দেখতে পাবো কি সেই সংখ্যাটা হবে 2n, আর 2n সমান হয়ে যাবে কি 2n সমান হয়ে যাবে 46। এটা টোটাল ক্রোমোজোম। এই 44টার মধ্যে অটোজোম আর সেক্স ক্রোমোজোম। তাহলে অটোজোমের সংখ্যা কত? অটোজোমের সংখ্যা হবে 44 আর সেক্স ক্রোমোজোমের সংখ্যা হবে 2। এবার এটা তো গেল দেহকোষ, আর এই দেহকোষ এই জননমাতৃকোষ থেকে যেটা তৈরি হবে সেটা হচ্ছে জননকোষ, আর জননকোষ হয় n। তাহলে এটা যদি 2n যদি 44 হয় অটোজোম, তাহলে জননকোষে কি থাকবে? অটোজোম থাকবে, আর কি থাকবে? আর সেক্স ক্রোমোজোম থাকবে। তাহলে এখানে যদি দেখতে পাই 2n এ আছে 44, তাহলে n এ কত হবে? n এ হবে 22। আর সেক্স ক্রোমোজোম যদি বলতো 2n এ আছে কত? 2, তাহলে n এ হবে 1। তাহলে কতগুলো কি জানতে চেয়েছে? অটোজোম জানতে চেয়েছে, আসলে অটোজোম। তাহলে এখানে দেখতে পাচ্ছি অটোজোমের সংখ্যা কত? 22। তাহলে উত্তর হবে 22টি। তাহলে মানুষের জননকোষে অটোজোম সংখ্যা 22টি। পরের প্রশ্ন দেখব, প্রদত্ত যে উদ্ভিদে সুস্পষ্ট, এটা সুস্পষ্ট হবে, সুস্পষ্ট, তাহলে সুস্পষ্ট জনুক্রম পরিলক্ষিত হয় কোথায়? ফার্ন। পরবর্তী প্রশ্ন দেখব, আমরা ফার্নের জনুক্রম পড়েছি। প্রদত্ত যে জোটটি সঠিক সেটি হলো, তাহলে প্রথম কি বলা আছে যে আম বলছে কি পক্ষী পরাগী। এবার কি আম মনে রাখবো যেটা, সেটা হচ্ছে পতঙ্গ পরাগী, পতঙ্গ পরাগী। তাহলে তো এটা উত্তর হচ্ছে না, কারণ কি? কারণ এরা জানতে চাইছে কোনটি সঠিক। পরের যদি দেখি শিমুল বায়ু পরাগী, না এটাও ঠিক না, কারণ হচ্ছে শিমুল হচ্ছে পক্ষী পরাগী। তারপর কি বলছে? পাতা শ্যাওলা জল পরাগী, হ্যাঁ পাতা শ্যাওলা অবশ্যই জল পরাগী। আর এখানে কি বলছে? ধান পতঙ্গ পরাগী, না ধান পতঙ্গ পরাগী না, ধান হচ্ছে বায়ু পরাগী। তাহলে বায়ু পরাগী। পরের প্রশ্ন দেখব, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর জিনোটাইপ যুক্ত মটর গাছ থেকে যত ধরনের, এটা কি হবে? এটা হবে গ্যামেট। কত ধরনের গ্যামেট উৎপন্ন হয়? তাহলে কি দেখবো এখানে? এটা দুটো একই আছে, এটা দুটো আলাদা আছে। একই আছে বলতে দুটোই ক্যাপিটাল, তার জন্য কটা প্রকার? একটা। এখানে দুটো আলাদা আলাদা প্রকার, তার জন্য এখানে লিখবো 2। তাহলে এটা ইনটু সমান কত হবে? 2। তাহলে জিনোটাইপ যুক্ত মটর গাছ থেকে যত ধরনের গ্যামেট উৎপন্ন হয়, তাহলে কি হবে? এটা 2 ধরনের। পরের প্রশ্ন দেখব, যে অবস্থায় প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি প্রকাশিত হয় তা হলো, তাহলে কি বলছে? প্রচ্ছন্ন, যে অবস্থায় প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি প্রকাশিত হয়। আর আমরা জানি
যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য শুধুমাত্র একটা অবস্থাতেই প্রকাশ পেতে পারে, সেটা হচ্ছে হোমোজাইগাস। আর যেটা প্রকট বৈশিষ্ট্য সেটা দুটো অবস্থাতেই প্রকাশ পেতে পারে। কখন? এটা হচ্ছে হোমোজাইগাস এবং হেটেরোজাইগাস। তাহলে হোমোজাইগাস, হেটেরোজাইগাস দুটো অবস্থাতেই প্রকাশ পেতে পারে কে প্রকট বৈশিষ্ট্যটা। জানতে চেয়েছি কি, যে অবস্থায় প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি প্রকাশিত পায়। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে হোমোজাইগাস। পরের প্রশ্ন দেখব, পিতা হিমোফিলিক এবং মাতা বাহক হলে কি দেখা যাবে? 50% হিমোফিলিক পুত্র এবং 50% স্বাভাবিক পুত্র। যদি পিতা হিমোফিলিক হয়, যদি পিতা হয় হিমোফিলিক, তাহলে হিমোফিলিয়া হচ্ছে একটা কি? হিমোফিলিয়া এক্স ক্রোমোজোমের প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ। প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ। তাহলে কি, যদি পিতা হিমোফিলিক, তাহলে একটা এক্স ক্রোমোজোমে হিমোফিলিক যেহেতু বলছে, একটা ত্রুটিপূর্ণ জিন যেটা স্মল এইচ বলছি, আর কি আছে? আর ওয়াই ক্রোমোজোম আছে। আর মাতা বলছে বাহক, তাহলে মাতা বাহক, এটা একসাথে হয়ে গেছে। মাতা একটা স্পেস দিয়ে বাহক হবে। তাহলে এখানে কি দেখতে পাবো? তাহলে এখানে যেটা দেখতে পাবো, যেটা দুটো এক্স ক্রোমোজোম থাকবে, যেহেতু বাহক বলছে, তাহলে একটা স্বাভাবিক হবে ক্যাপিটাল এইচ, আর একটা হচ্ছে ত্রুটিপূর্ণ স্মল এইচ। তাহলে ধরে নিচ্ছি বড় হাতের এইচটা স্বাভাবিক আর ছোট হাতের এইচটা ত্রুটিপূর্ণ। তাহলে এখানে যদি সাজাই আমরা, যে কি লিখবো, এদিকে এক্স স্মল এইচ আর ওয়াই, আর এখানে কি লিখবো, এক্স ক্যাপিটাল এইচ আর এক্স স্মল এইচ। তাহলে এখানে কি হবে? এক্স এইচ এটার জন্য, আর এটার জন্য কি হবে? এটা এক্স স্মল এইচ। এখানে কি হবে? এটার জন্য কি হবে? এক্স ক্যাপিটাল এইচ আর ওয়াই। এখানে কি হবে? তাহলে এক্স স্মল এইচ, এক্স স্মল এইচ, আর এখানে কি হবে? এক্স স্মল এইচ আর ওয়াই। তাহলে এবার বলছে যে সকল কন্যাই হিমোফিলিক হবে। কন্যা কোথায় হচ্ছে? এটা কন্যা, তাহলে এটা হচ্ছে কন্যা, যেহেতু দুটোই এক্স ক্রোমোজোম আছে। এটা কন্যা, যেহেতু দুটোই এক্স ক্রোমোজোম আছে। তাহলে এইবার বলছে সকল কন্যাই হিমোফিলিক, না এটা তো হিমোফিলিক না, এটা বাহক, তাহলে এটা হবে না। তারপর কি বলছে? সকল পুত্র হিমোফিলিক, এটা পুত্র আর এটাও পুত্র। তাহলে এক্ষেত্রে কি দেখতে পাবো? যে এটা স্বাভাবিক আর এটা ত্রুটিপূর্ণ, তাহলে সকল তো হচ্ছে না। এবার বলছে 50% পুত্র এবং স্বাভাবিক এবং 50% পুত্র হচ্ছে হিমোফিলিক। তাহলে কি দেখতে পাচ্ছি? যে হ্যাঁ, টোটাল দুটো আছে, তার মধ্যে একটা স্বাভাবিক, একটা ত্রুটিপূর্ণ। তাহলে এটাই হবে উত্তর। পরের প্রশ্ন দেখব, পৃথিবীতে প্রাণের সৃষ্টির আদি পর্বে পরিবেশে যে গ্যাসটি মুক্ত অবস্থায় অনুপস্থিত ছিল। এই প্রশ্ন অনেকবার প্র্যাকটিস করা হয়েছে। তাহলে সেটা কি হবে? সেটা হচ্ছে অক্সিজেন। আর শুরুতে, পৃথিবী সৃষ্টির শুরুতে কোন কোন উপাদানগুলো ছিল? একটা হচ্ছে মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন আর জলীয় বাষ্প। তাহলে এগুলো পরিবেশে ছিল। আর যেটা ছিল না সেটা হচ্ছে অক্সিজেন। তখনকার পরিবেশ ছিল কি? বিজারক ধর্মী। পরের প্রশ্ন দেখব, ল্যামার্ক তত্ত্বের সঙ্গে সম্পর্কিত বিষয় হলো। তাই ল্যামার্ক অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ। এছাড়া তাহলে বাকি এই যেগুলো দিয়েছে, অস্তিত্বের জন্য সংগ্রাম, প্রকরণের উৎপত্তি, যোগ্যতমের উদ্বর্তন, এগুলো এগুলো হচ্ছে কি? ডারউইন। ডারউইন। পরের প্রশ্ন দেখব, তাহলে এখানে উত্তর হলো 11-র ডি। রুই মাছের দেহে আপেক্ষিক গুরুত্ব হ্রাস
তাহলে আপেক্ষিক গুরুত্ব হ্রাস বলতে এখানে কি হবে, যে দুটি প্রকোষ্ঠ থাকে, রুই মাছের যে পটকা, রুই মাছের পটকা, এতে দুটো প্রকোষ্ঠ, একটা অগ্র আর একটা পশ্চাৎ। তাহলে অগ্র প্রকোষ্ঠে একটা গ্রন্থি থাকে যার নাম হচ্ছে রেড গ্রন্থি, আর পশ্চাৎ প্রকোষ্ঠতে কি থাকে, একটা জালক থাকে যেটা হচ্ছে রেটিয়া মিরাবিলিয়া। তাহলে রেড গ্রন্থি কি করে, গ্যাস উৎপন্ন করে, আর কি হয়, মাছের দেহ হালকা হয়, যেটা আপেক্ষিক গুরুত্ব কি করছে, হ্রাস। তাহলে এখানে উত্তর কি হবে, উত্তর হবে রেড গ্রন্থি। তাহলে রেড গ্রন্থি, তাহলে আপেক্ষিক গুরুত্ব হ্রাস করতে সাহায্য করে কে, রেড গ্রন্থি। তাহলে এই গ্যাস উৎপন্ন করা রেটিয়া মিরাবিলিয়া কি করে, এই গ্যাস শোষণ করে, আর যখনই গ্যাস শোষণ করবে পটকাটা কি হবে, চুপসে যাবে। পরবর্তী প্রশ্ন দেখব, বাতাসে ভাসমান সূক্ষ্ম কঠিন দূষক হলো। তাহলে বাতাসে ভাসমান কঠিন দূষক হচ্ছে কি, এসপিএম, সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার। তাহলে এই কণার ব্যাস কত, 10 মাইক্রোমিটার এর বা মাইক্রনের কম। এসপিএম এর কি, এসপিএম এর ব্যাস। এসপিএম কোনগুলোকে বলতে পারি, ক্ষুদ্র কার্বন কণা, ক্ষুদ্র হাইড্রোকার্বন লিখে দিই, বা কার্বন কণা, বা অন্যান্য ধূলিকণা যেগুলো বাতাসে ভাসমান অবস্থায় থাকে। আর প্যান হচ্ছে পারঅক্সি অ্যাসিটাইল নাইট্রেট। আর এটা একটা কিসের উদাহরণ, এটা একটা গৌণ দূষকের উদাহরণ। পরের প্রশ্ন দেখবো, তাহলে এখানে বাতাসে ভাসমান সূক্ষ্ম কার্বন কঠিন দূষক হচ্ছে কি, এসপিএম। পরবর্তী প্রশ্ন, বায়ু দূষণের সাথে সম্পর্কযুক্ত নয় যেটি, তাহলে কি বলছে, অম্ল বৃষ্টি, এটা তো সম্পর্কযুক্ত, বিশ্ব উষ্ণায়ন সম্পর্কযুক্ত, তারপর কি জৈব বিবর্ধন, এই জৈব বিবর্ধনটা নয়, সেখানে হাঁপানিও হতো। তাহলে এখানে উত্তর হবে জৈব বিবর্ধন। কারণ কি, কারণ জানতে চেয়েছে কোনটি সম্পর্কিত নয়, কোনটি জানতে চেয়েছে। তাহলে এটা জৈব বিবর্ধন যে ঘটায়, তাহলে সেটা কি, জৈব জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থ, যেমন ডিডিটি, এছাড়া বিএইচসি মনে রাখতে পারি, বিএইচসি। তাহলে ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন আর বেঞ্জিন হেক্সাক্লোরাইড। হাঁপানির জন্য একটা বহিরাগত প্রজাতি দায়ী, যেটা পার্থেনিয়াম, যার রেণু কিন্তু হাঁপানির সৃষ্টি করে। পরবর্তী প্রশ্ন দেখব, আবার সঠিক জোর, আজকে লাস্ট এমসিকিউ, এটা বলছে কোনটি সঠিক জোর, তাই তো, সঠিক জোরটি হলো, তাহলে এখানে সঠিক জোর কি হবে, সঠিক জোর হচ্ছে গির এশিয়াটিক লায়ন। তাহলে এশিয়াটিক লায়ন একমাত্র কি গির এর সংরক্ষণ করা হয়। তাহলে গির কোথায় আছে, গির ন্যাশনাল পার্ক কোথায় আছে, এটা আছে গুজরাট। পরবর্তী প্রশ্ন দেখব, নিচের শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাও। কোন হরমোনের প্রভাবে বিপদকালে ত্বকের রোম খাড়া হয়ে যায়, তাহলে এটাকে কি বলবো, সেটা হচ্ছে অ্যাড্রিনালিন। এবার অ্যাড্রিনালিন হরমোন কোথা থেকে খরিত হয়, অ্যাড্রিনাল গ্রন্থির মেডালা থেকে। এটা কিন্তু খেয়াল রাখবো, এটা কিন্তু কর্টেক্স থেকে নয়, অ্যাড্রিনাল গ্রন্থির মেডালা থেকে খরিত হয় হচ্ছে অ্যাড্রিনালিন। পরের প্রশ্ন, ডিএনএতে অ্যাডেনিন থাইমিনের সাথে, তাহলে অ্যাডেনিন
আর থাইমিন ডবল বন্ড, এটা ডিএনএতে। আর আরএনএতে যদি বলি অ্যাডেনিন আর ইউরাসিল ডবল বন্ড, এটা আরএনএর সাথে। আর ডিএনএ আরএনএ উভয়তেই, ডিএনএ প্লাস আরএনএ উভয়তেই যেটা কমন দেখা যাবে সেটা হচ্ছে কি জি ট্রিপল বন্ড সি। এই মাঝে এগুলো কি, এগুলো হচ্ছে হাইড্রোজেন বন্ধন। তাহলে ডিএনএতে অ্যাডেনিন ও থাইমিনের সাথে, এই যে অ্যাডেনিন এই থাইমিন, তার সাথে কি রয়েছে দ্বিবন্ধন, তাহলে দুটি হাইড্রোজেন বন্ধনই। তাহলে দুটি হাইড্রোজেন বন্ধনী দিয়ে যুক্ত। পরবর্তী প্রশ্ন দেখব, সংকরায়ন পরীক্ষায় মেন্ডেল স্বপরাগযোগ করেছিলেন কোন জনুতে? তাহলে মেন্ডেল যেটা করেছিল শুধুমাত্র জিনোটাইপগুলোকে লিখছি, এটা বিশুদ্ধ লম্বা, এটা বিশুদ্ধ মেটে, এটা পি জনু হিসাবে নিয়েছিল। তারপর গ্যামেট হিসাবে এখান থেকে ক্যাপিটাল টি আর এখান থেকে স্মল টি। তাহলে এবার কি দেখবো, এবার আমরা যেটা পাবো সেটা হচ্ছে F1 জেনারেশন। আর F1 জেনারেশনের সংকরায়ন হচ্ছে, সংকরায়নের ফলে F1 জেনারেশন তৈরি হচ্ছে, সেখানে কি ক্যাপিটাল টি স্মল টি, আর এর সাথে কার করাচ্ছি ক্যাপিটাল টি স্মল টি। তাহলে এইটাকে কি বলবো স্বপরাগযোগ। তাহলে স্বপরাগযোগ কোথায় হচ্ছে F1 জনুতে, তাহলে কি F1 জনুতে। তাহলে সংকরায়ন পরীক্ষায় মেন্ডেল স্বপরাগযোগ করেছিলেন কোথায়, F1 জনুতে। আর যদি বলি পি জনুতে যেটা করেছিলেন, তাহলে পি জনুতে কি করেছিলেন ইতর পরাগযোগ। কোন পদ্ধতি ব্যবহার করে, সেটা হচ্ছে কি ইমাসকুলেশন। ইমাসকুলেশন কাকে বলে, একটা উভলিঙ্গ ফুলের পুংকেশর চক্রকে কেটে বাদ দেওয়াকে কি বলে ইমাসকুলেশন, দিয়ে তাকে স্ত্রী ফুলে পরিণত করা হয়। আর এখানে হচ্ছে F1 এ হচ্ছে স্বপরাগযোগ। আধুনিক ঘোড়ার খুর হলো তাদের পূর্বপুরুষের কত নং আঙুলের রূপান্তর, 3 নং আঙুলের রূপান্তর। পরবর্তী প্রশ্ন দেখব, আর আধুনিক যুগের ঘোড়ার নাম কি? তাহলে আধুনিক যুগের ঘোড়া কি হবে ইকুয়াস। আর প্রাচীন ঘোড়ার কি নাম হবে, ইওহিপ্পাস। তাহলে এখান থেকে আজকের দুটো হোমওয়ার্কের প্রশ্ন দিই, যেটা কমেন্ট বক্সে জানাবে, এখান থেকেই দুটো দিয়ে দিই। একটা প্রশ্ন হচ্ছে যে রোমন্থক ঘোড়া কাকে বলে, রোমন্থক বা রুমিনেটিং হর্স, রুমিনেটিং হর্স কাকে বলে। আর একটা হচ্ছে অন্তর্বর্তীকালের ঘোড়া, বা ইন্টারমিডিয়েট হর্স কাকে বলে। তাহলে এই দুটো উত্তর করবে। পরের প্রশ্ন, একটি গৌণ বায়ু দূষক হলো, আজকে একটা পেলাম, তাহলে কি বলতে পারি প্যান পারক্সি অ্যাসিটাইল নাইট্রেট। এছাড়া আমরা SO3 কে বলতে পারি, O3 কে বলতে পারি, H2SO4 কে বলতে পারি। তাহলে গৌণ বায়ু দূষক কোনগুলো, যেগুলো কলকারখানা যানবাহন থেকে যেসব বর্জ্য পদার্থ, যেসব ক্ষতিকর দূষিত পদার্থ নির্গত হয়, তো সেগুলো একাধিক ক্ষতিকর দূষিত পদার্থ নিজেদের মধ্যে বিক্রিয়া করে যে আরও একটা ক্ষতিকর, একটা জটিলতম পদার্থ সৃষ্টি করে, সেটাই হচ্ছে কি গৌণ বায়ু দূষক। প্রাকৃতিক পরিবেশের বাইরে জীববৈচিত্র্য সংরক্ষণ করাকে কি বলবো, সেটা হচ্ছে ex-situ। তাহলে এর উদাহরণ যদি আমরা দেখি, তাহলে একটা কি হবে বোটানিক্যাল গার্ডেন, চিড়িয়াখানা, অ্যাকোয়ারিয়াম, ক্রায়ো সংরক্ষণ, আর্বোরেটাম, তো এগুলো হবে উদাহরণ। তাহলে কি বলছি, তো একটা বলছি চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন, আর
অ্যাকোয়ারিয়াম, আর্বোরেটাম, এবং কি ক্রায়ো সংরক্ষণ। কত এটা? -196 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তরল নাইট্রোজেনের সংরক্ষণ করা হয়। পরের প্রশ্ন দেখব, জিবরেলিন হরমোন অঙ্কুরোদ্গমে সাহায্য করে। হ্যাঁ, অবশ্যই জিবরেলিন হরমোন অঙ্কুরোদ্গমে সাহায্য করে। কি করে? বীজের সুপ্তদশা ভঙ্গ করে। বীজের সুপ্তদশা ভঙ্গ করে। এছাড়াও কি করে? পর্বমধ্যের বৃদ্ধি ঘটায়। পরের প্রশ্ন, স্ত্রী ও পুরুষদের অটোজমের ক্ষেত্রে কোনো তফাৎ নেই। হ্যাঁ, স্ত্রী আর পুরুষে অটোজমের কোনো তফাৎ নেই। তাহলে স্ত্রীদের ক্ষেত্রেও অটোজম কটা থাকবে? 44টা। আর পুরুষদের ক্ষেত্রেও কটা থাকবে? 44টা। আর একই প্রকারের। পরবর্তী প্রশ্ন দেখব, সাইকেল চালানো একটি সহজাত প্রতিবত্ত। এটা প্রতিবত্ত হবে। তাহলে সাইকেল চালানো একটি সহজাত না, সহজাত নয়, এটা অর্জিত, শিখতে হয়। তাহলে এটা অর্জিত প্রতিবর্ত ক্রিয়া। পরের প্রশ্ন দেখব, ডেনড্রনে সোয়ান কোষ থাকে। না, সোয়ান কোষ ডেনড্রনে না, সোয়ান কোষ থাকে অ্যাকশনে। থাকে না, সোয়ান কোষ কোথায় থাকে? অ্যাকশন। মানুষের মেরুদণ্ডের সঙ্গে যুক্ত নিষ্ক্রিয় অঙ্গ হচ্ছে অ্যাপেন্ডিক্স। না, মেরুদণ্ডের সাথে যদি যুক্ত বলে, মেরুদণ্ডের সাথে যুক্ত নিষ্ক্রিয় অঙ্গ, তাহলে কি হবে? তাহলে হবে কক্সিস। আর অ্যাপেন্ডিক্স হচ্ছে কার সাথে যুক্ত? পৌষ্টিকতন্ত্র বা পৌষ্টিক নালী। পরবর্তী প্রশ্ন দেখব, এবার কি বলছে, চিড়িয়াখানা হলো ইনসিটু সংরক্ষণের উদাহরণ। একটু আগেই দেখলাম চিড়িয়াখানা এক্সিটু ছিল, তাহলে হচ্ছে না, কারণ কি বলছে এটাকে? ইনসিটু। তাহলে হবে না। তাহলে ইনসিটু কোনগুলো? জাতীয় উদ্যান, অভয়ারণ্য, বায়োস্ফিয়ার রিজার্ভ, সংরক্ষিত বনাঞ্চল, পবিত্র বন, পবিত্র হ্রদ, এগুলো হবে। এগুলো আর লিখলাম না, তাহলে এগুলো সব ইনসিটুর উদাহরণ হবে। জীবকে তার নিজস্ব পরিবেশে রেখে সংরক্ষণ করা কি বলা হয়? ইনসিটু সংরক্ষণ। পরের প্রশ্ন দেখব, এবার এ স্তম্ভ বিস্তম্ভ মেলানো। তাহলে এখানে কি বলছে? ACTH, অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন। তাহলে এখানে অগ্রপিটুইটারি থেকে খরিত হয় অবশ্যই, তাহলে এটা হবে সি। ডিএনএ প্রতিলিপিকরণ কোন দশায়? এস দশায় হয়, সংশ্লেষ দশা বা সিনথেসিস দশা, তাহলে এটা হবে কি? ডি। এরপর কি বলছে? হেটেরোগ্যামেটিক। হেটেরোগ্যামেটিক কারা হয়? পুংগ্যামেটটা হেটেরোগ্যামেটিক হয়, তাহলে এখানে কি হবে? এ। মানুষের হাত আর তিমির প্যাডেল, তাহলে দুটোর কাজটা আলাদা, তাহলে কি হবে? সমস্ত অঙ্গ, তাহলে কি হবে? বি। আর পূর্ব হিমালয়, তাহলে পূর্ব হিমালয় এটাই জীববৈচিত্র্যের হটস্পট, এফ। আর দেহের উষ্ণতা নিয়ন্ত্রণ কে করে? হাইপোথ্যালামাস, এটা হচ্ছে ই। তাহলে এই হচ্ছে বাম স্তম্ভ ডান স্তম্ভের উত্তর। পরবর্তী প্রশ্ন দেখব, এখানে বিসদৃশ্য বেছে লিখতে বলছে। বার্ধক্য নিয়ন্ত্রণ, অগ্রস্ত প্রকটতা, পর্বমধ্যের এটা হবে বৃদ্ধি। বৃদ্ধি। তাহলে যদি দেখি যে এই বার্ধক্য নিয়ন্ত্রণ, অগ্রস্ত প্রকটতা, পর্বমধ্যের বৃদ্ধি আর কাক্ষিমূলের বৃদ্ধি, এগুলো কোন কোন হরমোন করে? তাহলে বার্ধক্য নিয়ন্ত্রণ সাইটোকাইনিন, অগ্রস্ত প্রকটতা অক্সিন, পর্বমধ্যের বৃদ্ধি জিব্রেলিন, আর কাক্ষিমূলের বৃদ্ধি সাইটোকাইনিন। তো এর ভিত্তিতে যদি দেখি, তাহলে আমরা আলাদা করতে পারছি না, কারণ দুটো সাইটোকাইনিন আছে,
একটা অক্সিন একটা জিবরেলিন হচ্ছে, আলাদা করতে পারছি না। তাহলে যদি দেখি সাইটোকাইনিন একটা নাইট্রোজেনযুক্ত হরমোন, অক্সিন একটা নাইট্রোজেনযুক্ত হরমোন, আবার সাইটোকাইনিন একটা নাইট্রোজেনযুক্ত হরমোন, আর জিব্রেলিন এটা হচ্ছে কি, এটা হচ্ছে নাইট্রোজেনবিহীন হরমোন। তাহলে এখানে উত্তর কি হবে? উত্তর হবে পর্বমধ্যের বৃদ্ধি। এখানে অন্যভাবেও করতে পারতাম যে সাইটোকাইনিনটা ক্ষারীয়, আর যদিও দুটো হয়ে যেত, না এটাই করতে হবে। তাহলে এটা কি হবে? যেটা পর্বমধ্যের বৃদ্ধি জিব্রেলিন। তাহলে এখানে বিসদৃশ্যের কোনটা? পর্বমধ্যের বৃদ্ধি, কারণ এটা নাইট্রোজেনবিহীন আর বাকিগুলো সব কি নাইট্রোজেনযুক্ত হরমোন। পরের প্রশ্ন দেখব, কোন হরমোনকে অ্যান্টিকিটোজেনিক হরমোন বলে? অ্যান্টিকিটোজেনিক হরমোন কাকে বলবো? অ্যান্টিকিটোজেনিক বলবো ইনসুলিনকে। কারণ কি করে? কিটোন বডি তৈরিতে বাধা দেয়। নিচের প্রথম শব্দ জোটটি বুঝে দ্বিতীয় শব্দ জোটটি। আচ্ছা, তাহলে পরবর্তী প্রশ্ন, হাইড্রা যদি ক্রোকোদ্গম হয় তাহলে ফিতাকিমি কি বলবো? ফিতাকিমি খণ্ডী ভবন। খণ্ডী ভবন, ফিতাকিমি, তারা মাছ, এগুলো সব খণ্ডী ভবন ঘটায়। বেশ, নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি বিষয় অন্তর্গত, সেটা খুঁজে লেখো। ক্রোমাটিড, ক্রোমোজোম, কাইনেটিকর আর ক্রোমোমিয়ার। তাহলে কি বুঝতে পারছি? সবগুলো ক্রোমোজোমের অংশ। কাইনেটিকর কি? কাইনেটিকর হচ্ছে প্রোটিন নির্মিত চাকতি, যেটা সেন্ট্রোমিয়ারের কাছে থাকে। প্রোটিন নির্মিত চাকতি, প্রোটিন নির্মিত চাকতি কি কাজে লাগে? এখানে বেমতন্তু যুক্ত হয়। পরের প্রশ্ন দেখব, মানুষের ওয়াই ক্রোমোজোমে অবস্থিত জিনগুলিকে কি বলে? হোলান্ড্রিক জিন। তাহলে এখানে উত্তর কি? হোলান্ড্রিক জিন। পরবর্তী প্রশ্ন দেখব, কোন ক্ষেত্রে ওয়াগল নৃত্য দেখা যায়? তাহলে শ্রমিক মৌমাছিরা, মৌচাক থেকে খাদ্যের উৎসের দূরত্ব জানানোর জন্য বিশেষ ধরনের নৃত্য, বিশেষ ধরনের, যদিও বিশেষ ধরনের নৃত্য না লিখে এখানে উল্লেখ করে দেব ইংরাজি 8 অক্ষরের মতো। জৈব বিবর্ধনযুক্ত একটি বায়ুদূষক। যেটা জৈব বিবর্ধন, বায়ুদূষক বলছি, জৈব বিবর্ধনযুক্ত একটি দূষক। এটা আজকেই পড়েছি। সেটা কি? আজকের এই পেজটাতেই, যেটা হচ্ছে কি ডিডিটি লিখি, এটাও হতো জৈব বিবর্ধনযুক্ত, বিএসসিও হতো ডিডি। তাহলে এটা একটি জৈব বিবর্ধনযুক্ত দূষক। পরবর্তী প্রশ্ন দেখব, অর্থাৎ লাস্ট প্রশ্ন, প্রাকৃতিক নির্বাচন তত্ত্ব কোন গ্রন্থে বর্ণিত হয়েছে? তাহলে কোন গ্রন্থ? অরিজিন অফ স্পিসিস, বাই মিন্স অফ ন্যাচারাল সিলেকশন। তাহলে এই বইতে কি প্রাকৃতিক নির্বাচন তত্ত্ব বর্ণিত হয়েছে? কে লিখেছে? ডারউইন। এই ছিল আজকের 41টা প্রশ্ন, যেটা কাজ দেওয়া হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আর বাকি বড় প্রশ্নগুলো নিয়মিত লিখে প্র্যাকটিস করতে থাকো।